সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন বিপ্রদাস বড়ুয়া। দাদা, আপনাকে স্বাগত সময় সংলাপে। প্রকৃতি এখন কেমন আছে? আমরা প্রকৃতিকে কিভাবে দেখছি, আমরা প্রকৃতিকে দেখি কিনা, সেটাও তো একটা বিষয় দাদা। আসলে প্রকৃতি প্রকৃতির মতোই আছে। হ্যাঁ, আমাদের সাথে সম্পর্ক, আমাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে আসলে নিশ্চয়ই দুই পক্ষের মধ্যে কারো একটা গন্ডগোল আছে। আচ্ছা, তার মধ্যে প্রকৃতির নিশ্চয়ই নয়, মানুষেরই। মানুষ যদি প্রকৃতিকে না চায়, সে তো প্রাণ আছে তার, কিন্তু প্রাণ থাকলে তো সে জড়ের মতো অনেকখানি, মানুষের মতো নয়। মানুষ চলতে ফিরতে পারে, এটা করতে পারে, প্রকৃতি চলে। এই ঋতুতে সেটা দেবে না সে, কারণ তার একটা নিজস্ব নীতি আছে, রীতি আছে। মানুষ যত সরে সরে যায়, প্রকৃতি ভাবে চট করে সরে যেতে পারে না, আঘাত পেতে পেতে পেতে। হ্যাঁ, ওই যে জগদীশচন্দ্র বসু তো বলেই গিয়েছেন যে 18 মিনিট বা 19 মিনিট বা 20 মিনিট পরে তার বোধ হয় যে হ্যাঁ আমি আঘাত পেলাম। হ্যাঁ, তো এমনকি আঘাতের সে সাড়াও দেয়, এমনকি সে সতর্কও করে দেয়, এমনকি নিজের থেকেও নিজেকে সতর্ক করে দেয়। আর একেবারে সর্বশেষ শুনেছি যে গাছের তলায় অন্য গাছ আসলে সে তাকে গুলি ছুড়বে বা ভাইরাস পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি তো মারাত্মক ব্যাপার। গাছের তলায় পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেয়। সেটা আমরা জানতাম না, আমি তো জানতাম না। তো এখন হচ্ছে যে সে পাঠিয়ে দেয় মানে কি? এই জন্য আমরা যে প্রাচীন কাল থেকে বলছে গাছের তলায় গাছ হয় না, বড় গাছের তলায় বড় গাছ হবে না, ছোটখাটো গাছ কোনো মতে হয়ে যেতে পারবে, কারণ ওই পাঠিয়ে দেবে এবং পাঠিয়ে দিয়ে ওর মধ্যেও কিন্তু আবার তৈরি হচ্ছে একটা বাধা দেওয়ার জিনিসটা। তো লড়াই চলছে, কিন্তু সে ছোট ভাবে কোনো মতে টিকিয়ে থাকতে পারে। কিন্তু আম গাছের তলায় কোনোভাবেই কাঁঠাল গাছ হবে না, কাঁঠাল গাছের তলায় কোনোভাবেই পরগাছা হবে। হ্যাঁ, পরগাছা হবে, ওইটা হতে পারে, ডালের মধ্যে হতে পারে, সবকিছু হতে পারে। কিন্তু ওই যে সে একটা রাসায়নিক সেই প্রতিরোধ তৈরি করে, এটা আমাদের জানা ছিল না। সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এটা, যে কিভাবে সে নিজেকে নিরাপত্তার ব্যাপার আছে তার, সেটা। তো এই জন্য প্রকৃতি তো আসলে তো প্রকৃতি হচ্ছে আমাদের কাছে, আমরা যে বর্ষা থেকে গ্রীষ্ম থেকে একটার পর একটাতে চলে যাই ঋতুতে, এটার জন্য সে সারা পৃথিবীর মধ্যেই সে তার একটা নিজস্ব একটা কানুন আছে, নিয়ম আছে। সে নিয়মকে সে সহজে কখনো ভাঙবে না। মাঝে মাঝে আমরা বলছি ঝড় আসে, সাইক্লোন আসে, এগুলো বলছি, তো সেটার জন্য তৈরি হচ্ছে, কোনো না কোনো কারণ তৈরি হয়েছে। আর আমাদের যেমন বর্ষা, আমাদের দেশে বর্ষা যে আসে, কোথা থেকে আসে? রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, বহু যুগের ওপার হতে আষাঢ় এলো নামি। আসলেই তাই, তার কারণ হচ্ছে সে আসছে আটলান্টিক থেকে পাড়ি দিয়ে ভারত মহাসাগর হয়ে, আরব সাগর হয়ে বঙ্গোপসাগরে ঢুকছে। এই যে বাংলাদেশ ভারত উপমহাদেশে 8টা পথে বর্ষা ঢোকে, এই উপমহাদেশে বার্মা পর্যন্ত। 8টা পথের না, 8টা পথে আসে। একটা আসছে ওই বেলুচিস্তানের দিকে ঢুকছে, আর একটা সিন্ধুর দিকে ঢুকছে, আর একটা মুম্বাইতে আসছে, আর একটা শ্রীলঙ্কা কাছাকাছি একেবারে দক্ষিণে, আর একটা শ্রীলঙ্কা পার হয়ে উড়িষ্যা হয়ে বাংলাদেশের দিকে আসছে, আর একটা যাচ্ছে শ্রীলঙ্কা পার হয়ে আন্দামান দিয়ে বার্মাতে। বার্মার ওইটা আবার ওদিক থেকে ঘুরে উত্তর দিয়ে হিমালয়ে বাধা পেয়ে আবার আমাদের দিকে আসছে। তো এই যে 8টি পথে যে মৌসুমী বায়ু আসে, বর্ষা আসে, তাহলে তার কত হচ্ছে, এবং পথে কোথাও তার দেরি হয়ে যেতে পারে। ওই যে পথে হলো দেরি, ঝরে গেল চেরি বলি, দেরি হতে পারে। যেমন মাঝে মধ্যে আমরা তাকে দেরিতে আসতে দেখি, মানে কি আমাদের নিয়মই হচ্ছে জুনের 7 তারিখের মধ্যে প্রথম বর্ষা আসে, মৌসুম বায়ু ঢুকে যাবে, বৃষ্টি শুরু হবে। কিন্তু কখনো কখনো সে 15 তারিখ পর্যন্ত করতে পারে, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত চলে যেতে পারে। তো এটাও কিন্তু তার কে, কারণ ওইটাতে শীতল স্রোত যেটা আসছে সেটাকেও তো প্রচুর বাধা পেরিয়ে আসতে হচ্ছে, কিন্তু সে কোনো বাধাই মানবে না। তার জন্ম আটলান্টিকে? হ্যাঁ, আটলান্টিক থেকে আসছে। আচ্ছা, আটলান্টিক থেকে এত দূর পাড়ি দিয়ে আসছে, আমরা তো জানতাম না। আমরা তো এগুলো তো পরবর্তীকালে আস্তে 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 দেখছি এই কাণ্ড মানে। তারপর যেটা হয়তো হিমালয়ে গিয়ে বাধা পাচ্ছে, বাধা পেয়ে সে বাংলাদেশ থেকে এদিকে বিহারের দিকে যাচ্ছে, এবং তখন এই ভারতের দিকে এই যে আমরা কালিদাসে মেঘদূত পড়ি, তখন দেখা যাচ্ছে বর্ষা ওখানে কিন্তু ভাদ্র মাসে। আমার তো আষাঢ় মাসে বর্ষা এসে যাচ্ছে, ওদের একটু দেরিতে আসে বর্ষা, ওদের এসে ভাদ্র। হ্যাঁ, ওদের, কারণ এ ভরা বাহাদুর মা হো বাহাদুর শূন্য মন্দির, কেন
ভাদ্র মাসে কেন, আষাঢ়কে কেন বলেনি? তার মানে নিশ্চয়ই ভাদ্র মাসটাই ওখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আমাদের এখানেও কিন্তু একসময় ভাদ্রতে একদম নদী নালা বিল ভরা কানা কানা ভরা থাকে। হ্যাঁ, ভাদ্রতা এখনো মোটামুটি ভরা থাকে, ভাদ্রে। বিলই নেই তো ভরা থাকবে কি করে? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমাদের একমাত্র কি আছে, একমাত্র হাওরগুলি আছে সিলেটে। সিলেটে, এছাড়া তো সুনামগঞ্জে। বাউরগুলি তো প্রায় ভরাট হয়ে গেছে। হ্যাঁ। আর একটু আছে এটা ইয়ের দিকে, জামালপুরের দিকে, বা না জামালপুর না, ওই রাজশাহীর দিকে একটা চলন বিল আছে। জি। আর কোথায়? আমাদের তো বিল সব শেষ, মানে আমরা বিল পর্যন্ত খেয়ে ফেলেছি। তাহলে প্রকৃতি সেখানে তাহলে বৃষ্টির সময়টা গন্ডগোল করে ফেলবে সে, জি। ফলে বর্ষা তীব্র না হতে পারে। তবে এই বছর আমি মনে করেছিলাম বর্ষার দেরি পর্যন্ত থাকবে, এবং ঠিক দেরিতে আসে। কারণ আবহাওয়া দপ্তরের এটা পড়াশোনা করে, আমাদের পড়াশোনা মানে শুনে আর কি, আমাদের এখান তো নয়, আমাদের তো এটা ইয়ে নেই, দিল্লি থেকে যেটা আবহাওয়া ইয়ে করে, ওরা কিন্তু সব ইয়ে করে, আধুনিক, সর্বাধুনিক। আমি পত্রিকা অফিসকে এদের বলছি, তোমরা ওদের সঙ্গে যোগাযোগ করে তোমরা এগুলো নিয়ে আসো। আর আমি জানতে পারি না যে কখন আমার বর্ষা আসবে, কখন কয় তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, এটা তো জানা আমার জরুরি। বা কতটুকু বৃষ্টি হবে। চাষিদেরও জরুরি, যারা যদিও জানে, চাঁদ দেখেও তারা বলে দিতে পারে যে এই বৃষ্টি আসার সময় হয়েছে, বর্ষা আসার সময় হয়েছে, ওরা ঠিক জানে। কিন্তু সেই জানাটা আর বৈজ্ঞানিকভাবে জানা তফাৎ আছে। যে আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে এবারের ছাতিম কিভাবে আপনাকে মুগ্ধ করেছে, প্রভাবিত করেছে? ছাতিম ফুল বা ছাতিম গাছের সংখ্যা মনে হয় শহরে বেড়েছে নাকি? হ্যাঁ, ছাতিম হচ্ছে যে আমি একেবারে দিকে আসি দাদা, তারপর ছাতিম সম্পর্কে আরো বিস্তারিত শুনবো। দর্শক সময় তার কারণ হচ্ছে হেমন্তের একেবারে নিজস্ব ফুল হচ্ছে ছাতিম, আর কোনো বড় এরকম ফুল নেই। বর্ষা থেকে যে ফুল ফুটেছে, গ্রীষ্ম থেকে, সেই বসন্ত থেকে, ওগুলো সবগুলো অল্প অল্প আছে, বেলি আছে, এটা আছে, সব আছে, সব আছে, কিন্তু নিজস্ব ফুল হচ্ছে ছাতিম। এবং ছাতিমের আগে শিউলিটা শরতের ফুল, নিজস্ব একেবারে। শিউলি এখনো পর্যন্ত আছে, সে চলে যাবে। আর পদ্ম আছে, শাপলা আছে, তার কিন্তু শাপলা কিন্তু বর্ষার ফুল নয়। শাপলা কিন্তু চৈত্রতে অবশ্যই পদ্ম ফুটবে। তার কারণ হচ্ছে চৈত্রতে যে বিল, আমাদের বিলগুলোতে তো চৈত্র মাসে পানি থাকে না, তো ওখানে ফুটবে কি করে? বর্ষার বৃষ্টি হবে, বিল ভরবে, তারপর তো শাপলা উঠবে, চাঁদমালা উঠবে। মূলত চৈত্রের ফুল। হ্যাঁ, মূলত চৈত্রের ফুল, চৈত্রতে অবশ্যই ফুটবে। তার কারণ হচ্ছে চৈত্র মাসে যে দুর্গাপূজা আছে, ওখানে তো পদ্ম লাগবে। সে পদ্ম পাবে কোথায়? ওরা কি এইভাবে করেছে? নিশ্চয়ই ছিল বলেই করেছে, এবং তাই দেখছি আমি বই ঘেটে এখন দেখি যে সত্যি তাই। এবং ছাতিমের খুব মজার জিনিস আছে। ছাতিমের পাতা হচ্ছে 7টা এরকম, সেদিনের নাম হচ্ছে সপ্তপর্ণী। পর্ণী পাতা, পর্ণ থেকে। আচ্ছা, সপ্তপর্ণী। হ্যাঁ, তো সপ্তপর্ণী 7টি পাতা। এবং এটি রবীন্দ্রনাথ করেছেন কি, শান্তিনিকেতনে যখন করেছেন, স্নাতকোত্তর ডিগ্রি পেলে ওই এর সঙ্গে, সনদপত্রের সঙ্গে ছাতিম পাতা দেবেই, সপ্তপর্ণী পাওয়া। হ্যাঁ, পাতা দেবেই। ওটা হচ্ছে তার বৈশিষ্ট্য ছিল। আচ্ছা, ছাতিম গাছকে বৈজ্ঞানিক নামের মধ্যে এটা আছে, স্কলারিশ নামটা আছে। হ্যাঁ, স্কলার। কেন স্কলার? মানে ছাতিম গাছ থেকেই স্লেট হতো। আচ্ছা, এখনো হয় স্লেটে, যে আমরা লিখেছি ছেলেবেলায়, ওই স্লেট হচ্ছে ছাতিম গাছের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই ওইটার নাম হয়েছে স্কলারিশ, বৈজ্ঞানিক নামের মধ্যে যোগ হয়ে গেছে। তো আবার ছাতিম দিয়ে কিচ্ছু হয় না, একমাত্র হবে দেশলের কাঠি টাঠি হবে, আর কিচ্ছু হবে না। লাকড়ি ফাকড়িও খুব একটা হয় না। আর আদিবাসীরা ছাতিম মানে সাক্ষাৎ মৃত্যু। মানে ছাতিম গাছের তলায় কখনো তারা শোবে না। দিনেও প্রচুর চমৎকার ছায়া আছে, তারপর হাওয়া আছে, না ও বলছে ও সাক্ষাৎ ওখানে ইয়ে আছে, একেবারে না। কিন্তু ছাতিম গাছ আবার কেটে ফেললে ও গোড়া থেকে 4-5টা উঠবে, গাছ আবার উঠে যাবে, অমর বলতে গেলে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কেন যে এটা একেবারে তাকে নির্মূল করা যায়, নির্মূল করা কঠিন। আবার সে চমৎকার করে উঠবে, আর প্রচুর কষ বের হয়, এবং ওই কষগুলি সবগুলো ওষুধি কিন্তু ভরপুর। প্রত্যেকটা গাছের কষ, পাতা, ছাল ওষুধি গুণে ভরপুর। এবং এগুলো প্রাচীনকাল তো আমাদের আয়ুর্বেদ তো প্রাচীনকালে, অ্যালোপ্যাথিক তো এসতে কয়দিন, আয়ুর্বেদ থেকে সবগুলো নেওয়া। সব জিনিস কিন্তু ওই গুণ কিন্তু আমরা উদ্ভিদ থেকে নিয়েছি। মানুষ যে প্রকৃতিকে আমরা যে করি, আমাদের তো প্রতিটি জিনিস উদ্ভিদ থেকে, কোনো কিছু উদ্ভিদ ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয়। এবং পৃথিবীর এর মধ্যেই হচ্ছে, প্রাণের মধ্যেই হচ্ছে এই যোগাযোগটা রয়ে গেছে, গাছের সঙ্গে মানুষ, মানুষের সঙ্গে মাছ, মাছের সঙ্গে জীবনচক্র। হরিণ, সুন্দরবনে যদি বাঘ সব মরে যায়, এখন 200 আছে শুনি, সব যদি মরে যায় কি অবস্থা হবে? হরিণ যদি বেড়ে যায়, তো হরিণগুলো কি খাবে, কোথায় যাবে? ওরা নিশ্চয়ই লোকালয়ে আসবে। তো এই জন্য একজনের সঙ্গে একজনের
সম্পর্ক দিয়েই এই জীব জগৎ সারা পৃথিবীটা আছে। আমি ওকে সমাজে কেন কিছু নাপিত হয়েছে, কিছু মেথর হয়েছে, কিছু হয়েছে, ওদেরও কিন্তু ইয়ে করেছে, কারণ ওরা তো দেশকে গড়ে তুলছে, সবকিছুতে ওদেরও লাগবে, তো কাউকে আমরা বাদ দিতে পারবো না। প্রকৃতিও সেভাবে প্রকৃতিও সেই রকম, কিচ্ছুতে হবে। চাঁদ দেখে মানুষ প্রাচীন কাল থেকে চাঁদ দেখেই বলতো যে হ্যাঁ এবার বৃষ্টি হবে, এবং এমনকি শুকতারা যখন উঠেছে কিংবা আরেকটি তারা যখন উঠেছে, অস্ট্রেলিয়ার মানুষ বলছে যে এইবার গম রোয়ার সময় হয়েছে, কিন্তু চাঁদ দেখে ওরা গন্ডগোলে পড়ে গেছে। পরে বুঝতে পেরেছে চাঁদ তো 29 দিনে হচ্ছে, এটা আগে জানতো না। ততদিনে মানুষ বুঝে ফেলেছে না, চাঁদকে দিয়ে নির্ভর করা যাবে না, সূর্যকে দিয়ে নির্ভর করা যায়, কিন্তু সূর্য তো প্রতিদিন একই রকম, ওকে কি করে শনাক্ত করবে? এই জন্য সব তারাগুলো দেখতে শুরু করেছে মানুষ, এবং প্রাচীন মিশর থেকে শুরু করে সেই বেবিলনিয়া থেকে শুরু করে সব জায়গায় এরা এই আকাশের তারাকে ইয়ে করেছে, এবং এখনো পর্যন্ত নক্ষত্র হচ্ছে সবচেয়ে বড়। আর আগের দিনে তো মানুষ সূর্যকে একটা গ্রহ মনে করতো, হ্যাঁ, আর বলছে যে চাঁদ হচ্ছে সবচেয়ে বড়, কারণ চাঁদ তো সবচেয়ে কাছে। আর চাঁদের খুব মজা হচ্ছে, চাঁদের জন্য আমাদের জোয়ার ভাটা হয়, হ্যাঁ, আমাদের জোয়ার দোলা দেয় চাঁদ, তো সেই চাঁদকে কে দোলা দেয়? হ্যাঁ, আমি বলছি ও চাঁদ তোমায় দোলা দেবে কে, রবীন্দ্রনাথের একটা গান আছে না, কে দেবে তোমাকে দোলা দিচ্ছে, আর তুমি দোলা দিয়ে আমাদের হৃদয়কেও ছাড়কার করে দিচ্ছ। হ্যাঁ, চাঁদকে কে দোলা দেয়? তো এটা হচ্ছে কবির কথা এবং চিন্তারও বিষয়। তো কবি তো ওই চিন্তাটাকে ঢুকিয়ে দিয়েছে রবীন্দ্রনাথের গানের মধ্যে, অসাধারণ। এটা আমি এটা ইয়াতে বার্মার এই যে বিখ্যাত নদী ইরাবতীর মোহনায় আঁকিয়াবে একদিন পূর্ণিমার আগের দিন আমি ওখানে দাঁড়িয়ে আছি একা, আমার দলবল অন্যদিকে আছে, আর দেখি যে স্বর্ণ মন্দিরের কাছে, স্বর্ণ মন্দিরের কাছে, যেটা না স্বর্ণ মন্দিরের ওইটা তো গিয়াতে, আর এটা হচ্ছে আঁকিয়াবে। তো আঁকিয়াবে উঠে দেখে তখন জোয়ার এসে আমি নিজের সঙ্গে সঙ্গে আর চাঁদ দেখে আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো ও চাঁদ তোমায় দোলা দেবে কে। তো এই যে তার মানে কি, প্রকৃতির সঙ্গে মানুষের আমি হয়তো আপনারা বলবেন যে আপনি করেন দুনিয়া এত মানুষের, হ্যাঁ না, গ্রামের মানুষেরাও জানে চাঁদের চারিদিকে গোল হলে কি হবে, গোলটা বড় হলে কি হবে, ছোট হলে কি হবে, তারা জানে যে আসন্ন ফসল করতে হলে কি করতে হবে। তখন চাঁদ তাদের জানিয়ে দিচ্ছে। এই যে হেমন্ত আমাদের কেন হেমন্ত এত প্রিয়, কারণ হেমন্তই তো হচ্ছে আমাদের প্রাণ, তার কারণ হচ্ছে ফসল আসছে, প্রধান ফসল আমাদের ধান। সে প্রাচীন কাল থেকে এই হেমন্তকে, এই জন্য হেমন্ত ঋতুকে আমরা উৎসব করি। আমরা পাখি নিয়ে কথা বলতেছি, হেমন্তের পাখি, হ্যাঁ, হেমন্তের ওই যে মানে আমরা প্রচুর পাখির শব্দ শুনতে পাচ্ছি, ছাতিম গাছ বলি বা একটু জঙ্গলে বনে বা আমাদের ঢাকা শহরে যে কটি গাছ আছে, যে কটি উদ্যান আছে, সেখানে কিন্তু অনেক পাখি দাদা। ওই পুকুরে শীতে পাখি আসে এই সময়ে, এর আগে চলে এসেছে। তো আমি ওখান থেকে যখন সন্ধ্যের সময় ওরা খাবার খেতে পূব দিকে চলে যায়, আমি হচ্ছে পূব দিকে সবুজবাগে থাকি, মাথার উপর দিয়ে যখন ওরা যাওয়ার সময় তো ওদের পাখার শব্দ হচ্ছে, আর শব্দ করছে যে ঝুনঝুন, একেবারে নুপুরের শব্দের মতো শব্দ হতো। আমি সঙ্গে সঙ্গে ছাদের মধ্যে চলে যাই, ভালো করে তো দেখা যায় না কারণ সন্ধ্যের পরে পরে হচ্ছে। তো এই যে আর বঙ্গভবনে করতো কি, ওখানে একদিন আমি ওখান থেকে ঢোকা যায় না, পাশে বিল্ডিং থেকে, মতিঝিলি বিল্ডিং থেকে আমি ওখানে দেখি কি মাঝখানে একটা দড়ি দিয়ে ওদের খাবার দেয়, খাবারটা মাঝখানে নিয়ে যায় টেনে, দড়ি দিয়ে ও ইয়া করে দিয়েছে, টানা করে দিয়েছে, পাখিদের খাবার দেয়। আবার আমরা জানি ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচুর পাখি আসে, আবার আমাদের ইয়ার কাছেও আসে, আমাদের জাতীয় ওই উদ্যান যেটা আছে বোটানিক্যাল গার্ডেন, ওখানে পাখি আসে, চিড়িয়াখানার পিছনে, হ্যাঁ চিড়িয়াখানার পিছনে, ওখানে আসে পাখি। তো এই পাখিরা বলে অতিথি পাখি। আমি যদি বলি যে এরা আমাদের পাখি, আচ্ছা, এখানে যখন গরমকাল আসবে ওরা চলে যায়, ওখানে যায়, অন্যদিকে চলে যায়, কারণ এটা তাদের খাবার দাবার পায় না বলে ওরা চলে যায়। ওখান থেকে এখানে আসে, এখান থেকে ওখানে চলে যায় না, ওরা অতিথি পাখি নয়, ওরা হচ্ছে মূলত আমাদের পাখি। আমাদের পাখিটা ওখানে বলা হয় যে সাইবেরিয়ার, হ্যাঁ সাইবেরিয়া চলে যাচ্ছে, এখানে তো সারা বছর থাকতে পারবে না, খাবার পাবে না, সেজন্য এখানে অতিথি পাখি না বলে পরিযায়ী পাখি বলে। কিন্তু আমি বলি যে না, এরা আমাদের দেশে, আমাদের নিজেদের পাখি, আমার থেকে ওখানে যায়। তুমি প্রমাণ করো, ওই দেশের লোকেরা প্রমাণ করে যে তোমার দেশের পাখি, কারণ এখানে তো অনেক পাখি এখানে ডিম দেয়, বাচ্চা দেয়, হ্যাঁ ওই সময় আমাদের এখানে এসে ডিম বাচ্চা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এই পাখির মজাটা হচ্ছে সে
যখন যেতে থাকে ওরা ওরা এমনভাবে ওরা একটা চক্র তৈরি করে, একজনের পাখা থেকে আরেকজনের পাখায় বাতাস লেগে সুবিধা হবে। আচ্ছা, সামনে যে থাকে তার একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওকে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য ও সরে এসে আরেকটা গিয়ে সামনে দাঁড়ায়, সামনে গিয়ে চলছে। কারণ ওর তো প্রচুর হচ্ছে, ওর পাশে তো পাখি নেই, ওর পাখাকে শক্তি খরচ করছে তার বেশি। হ্যাঁ, তার নির্দেশক যে হাঁস হাঁস যখন করে, হ্যাঁ বড় বড় হাঁস এগুলো আর কি, তখন ওরা একটা থেকে আরেকটাতে ওরা জায়গা বদল করে নেয়। এই যে এটা করতে, আচ্ছা ওরা কি করে চেনে এখানে? ওরা রাতেও চলতে পারে এবং ঘন্টার পর ঘন্টা ওরা চলে। কি করে পারে? কারণ এটি হচ্ছে জীবচক্র। প্রাণ ধারণের জন্য, জীবের জন্য, প্রাণীর জন্য, পাখির জন্য এটি হয়েছে। কিভাবে বাংলাদেশকে চেনে? হ্যাঁ, কিভাবে চেনে? এই হিমালয়ের উপর দিয়ে আসছে। ভাবা যায় যে হিমালয়ে উঠতে আমাদের কি কষ্ট। ও হিমালয় ডিঙ্গি আসছে ওরা উপর দিয়ে, এবং নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে কোন দিন যাবে ওদের ভেতরে খবর হয়ে যায়। তখন ওরা দল বাঁধে, একটা দল হয়ে তখন নিয়ন্ত্রণগুলো কিভাবে হয়? আচ্ছা, আরেকটা সবচেয়ে মজা হচ্ছে যে বাচ্চাগুলো ওখানে দিয়েছে, বাচ্চাগুলো বড় হয়েছে, ওরা যে যাবে ওরা কিন্তু বড়দের সঙ্গে দল বাঁধবে না, ওরা নিজেরা দল বাঁধবে। আচ্ছা, এবং ওরা কেউ চেনে না, বাংলাদেশ ওরা চেনে না, কিন্তু ওরা ওখান থেকে আসছে দলবদ্ধ হয়ে, তরুণরা। আচ্ছা আচ্ছা, প্রথম তারা যাচ্ছে এবং পথে মারাও যাচ্ছে, যেগুলো হচ্ছে মারা, হ্যাঁ, কিন্তু তারা ঠিক চলে আসছে এখানে। এটি হচ্ছে খুব আশ্চর্যের ব্যাপার পাখিদের। না, কিন্তু ওদেরকে সংকেত কে দেয়? তোমাকে এখন যেতে হবে। এটা হচ্ছে তারার সঙ্গে, এর সঙ্গে প্রকৃতির সঙ্গে, সেটা তার আচ্ছা আচ্ছা, প্রকৃতির সঙ্গেই সেটা তার জীবন চক্রের মধ্যেই এটা আছে, এর মধ্যে তার তোমাকে এখন যেতে হবে। হ্যাঁ, তোমাকে যেতে হবে, ডাক পড়েছে, তুমি যাও। আর এখান থেকে ফিরে কখন যাবে সেটাও তাদের ডাক পড়ে যায়। আর আমরা তাদের ধরে নির্মম ভাবে ইয়া করি। এবং ওরা যে আমাদের কত উপকার করে, আমাদের ক্ষেতের ফসলের এবং জমির উর্বরতা কত বেশি বাড়িয়ে দিচ্ছে, এটা হ্যাঁ, ওরা খাচ্ছে ঠিকই, ধান হয়তো পেলে খায়, কিন্তু তারপরেও ওরা যে পরিমাণে এখানে যে বর্জ্য ফেলে ওরা যে ফেলে, সেটা যে কত উর্বর করে দিচ্ছে আমাদের জমিকে, এগুলো মানুষের চিন্তাও করে, অনুধাবন করতে পারে না। বিজ্ঞানীরা বলতে পারে, আমাদের বিজ্ঞানীরা এটা বল দিচ্ছে, আর না হলে আমি কোত্থেকে জানছি, আমাদের বিজ্ঞানীরা এগুলো বল দিচ্ছে। আমরা এই যে প্রকৃতির এই যে সময় নির্ধারণ করে আসা যাওয়া, যে পাখিদের, আমরা পিঁপড়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, কিন্তু দেখি সারাক্ষণই পিঁপড়েকে। অবশ্যই, কিন্তু মানে পিঁপড়ে এত স্বাভাবিক আমাদের কাছে, কিন্তু পিঁপড়ের কাছে আমরা কিছু শিখতে পারলাম? হ্যাঁ, নিশ্চয়ই। ওরা শীতকালে শিখতে পারলাম কিনা? হ্যাঁ, শিখতে পারলাম কিনা, নিশ্চয়ই কিছু পেরেছে। আমরা কিছু শিখতে পারলাম, আমরা কিছু, যেমন পিঁপড়ে যেমন, বাদুড়ও তেমন। হ্যাঁ, সেই সম্রাট অশোকের সময়ে নির্দিষ্ট করে দিয়েছে বাদুড় মারতে পারবে না। তার কারণ হচ্ছে বাদুড় মানুষের যেই উপকার করে, ফসলের যেই উপকার করে, পোকা খেয়ে এই খেয়ে ফল খায় বেশি ওরা, তারপর ওরা যে বীজ এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, তারপর ওরা যে এই উপকারটা যে বাদুড় করে, সেদিন বলে যে অবদ্ধ, তুমি করতে পারবে না। উই ডিবি, যেখানে বনের মধ্যে উইয়ের ডিবি থাকে, ডিবি থাকলে বুঝতে হবে যে এখানে পানি আছে, না হলে উই ডিবি থাকবে না, কারণ নিচে নিশ্চয়ই ভেজা স্যাঁতস্যাঁতে। তো এই জন্য উইকেও বধ করা নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, অশোক। তাহলে আমি তো পরে অবাক, তার মানে চাণক্যের মধ্যেও আছে কখন কোনটাকে পিঁপড়েকে কি করবে, চাণক্যের মধ্যে পরিষ্কার ভাবে আছে, বন কি, এখানে কোথায় বন, কোথায় পুকুর থাকবে। আমাদের যে সুন্দরবনের মধ্যে বাঘ যে পানি খাবে, হরিণ যে পানি খাবে, নদীর পানিতে খেতে পারবে না, সব একেবারে সমুদ্রের কাছাকাছি খেতে পারবে না। এই জন্য সরকার থেকেই মাঝে মাঝে পুকুর করে দেয়, ওই পুকুরে বাঘেরা রাত্রে এসে পানি খেতে আসে, কারণ ওরা তো নোনা পানি বেশি খেতে পারবে না, নোনা পানি, অত নোনা পানিতে খাওয়া সম্ভব নয়, এই জন্য ওরা ওই পুকুর করে দেয়। তাহলে বাঘকেও রক্ষা করা দরকার, উইকেও রক্ষা করা দরকার। আমরা একটা বিরতিতে যাচ্ছি, এসে দাদা কথা বলবো যে পাখি, গাছের কাছ থেকে আমাদের শেখার আছে, এবং মানে আমাদের একটা সম্পর্ক, আমরা সম্পর্কটা তৈরি করতে পারিনি এই যে প্রকৃতির সঙ্গে। আমরা শুধু ভোগ করতে শিখেছি প্রকৃতিকে, কিন্তু তাকেও যে আমাদের দেয়ার আছে সেটা পারিনি। কেন পারিনি, কিভাবে পারা যায়, এবং আমাদের এখন যে প্রজন্ম নতুন, যে সেই প্রকৃতিকে আমরা শুধুমাত্র ব্যবহার করতে শিখলাম, ভোগ করতে শিখলাম, কিন্তু তাকে কখনো তার প্রতি সমব্যথী হলাম না, তাই তো? আচ্ছা, আমি একেবারেই মানে যে পাখিকে আমরা পছন্দ করি না, কিন্তু আমার খুব প্রিয় পাখি কাক। আচ্ছা, কাক যে কি পরিমাণে উপকার করে আমাদের শহরকে, বিশেষ করে সে অন্তত পক্ষে ঢাকা শহরে যদি এত কাক না থাকতো, অন্তত আরো কমপক্ষে 1000 খানিক মানুষ মিউনিসিপ্যালিটিতে নিতে হতো। এরা এত পরিষ্কার করে,
এত খায়, বর্জ্যই তো খাচ্ছে। আচ্ছা, তাহলে পাখিকে আমরা কি চোখে দেখি? পাখিকে ভালোবাসি না কেন? শিকার কেন করি? শিকার করা মানুষের একটা, মানুষ তো একসময় শিকারজীবী ছিল, সেটা রক্তের মধ্যে আছে। কিন্তু আমরা কেন পারি না? তার কারণ হচ্ছে আমাদের ছেলেবেলা থেকে মা বাবারা সন্তানকে শেখাতে পারেনি, জানে না। তারা জানে না বলেই তারা শেখায়নি যে পাখিকে তুমি ভালোবাসো। যেমন একটা চড়ুই পাখি তার নিজের ঘরে বাসা আছে, বাসা থেকে পড়ে গেছে বা গাছ থেকে, বাসা থেকে পড়ে গেছে, আমরা তাড়াতাড়ি করি কি ঠোঁট ইয়ে করে পানি খাওয়াতে করি না। বাচ্চাকে কখনো পানি খাওয়াতে না। কোনো পাখি আহত হলে তাকে পানি খাওয়াতেই যাবে না। তাকে প্রথম দরকার হচ্ছে বাচ্চা হলে ওই বাসায় তুলে দেওয়া। তারপর হচ্ছে একটু বড় হলে পাখিরা যখন প্রথম উঠতে শেখে তখন তাদের জন্য সবচেয়ে খারাপ সময়। আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলো দেখেছেন। হ্যাঁ, এক ডাল থেকে আরেক ডালে যেতে মা যখন প্রথম দিন উঠতে শিখলো, সে সরাসরি এই ডাল থেকে ওই ডাল যেতে পারছে সমান ইয়াতে। কিন্তু সে যদি নিচে থেকে উপর দিকে ডালে যেতে পারবে না, কারণ এখনো সে রপ্ত করেনি। প্রথম দিন সে যদি টুক করে পড়ে যায়, মা তখন তাকে, মা বাবা তাকে ডাকছে, উঠে আসো উঠে আসো। তো সেরকম দুটো পাশে যদি ইয়া থাকে, বাউন্ডারি দেওয়াল থাকে, সে তো উঠতে পারছে না। তো এইটি হচ্ছে তার জন্য বিপন্নতা। এই বিপন্নতা তো বুঝতে হবে আমাদের। আমি তখন করি কি, আমি এরকম দুটো ক্ষেত্র দেখেছি, একেবারেই সরাসরি ওখান থেকে তুলে তাকে ডালে তুলে দেওয়া বা ছাদে তুলে দেওয়া, এবং সেটা তুলতে গিয়ে আমাকে যে কাকের ঠোকর দিয়েছে, এবং সেটা আমার 6 মাস গেছে আমার মাথার ওই ঘাটা। আচ্ছা, ওই কাকে ইয়া করেছে, আমি আর করলে করবে, কিন্তু আমাকে তো ওইটা তুলে দিতে পারে। কুকুর এসেও আমার খেয়ে ফেলবে, ওটাকে মারবে, বেড়াল ধরবে। তো এইটি তার শেখা দরকার আমাদের। এই শিক্ষা কে দেবে? প্রথম হচ্ছে আমাদের বাড়িতে। গাছকে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা ডাল ভেঙে দিলাম, একটা পাতা ছিঁড়ে ফেললাম, তারপর একটা দা থাকলে, হাতে থাকলে কোপ দিলাম একটা। এটা তো প্রথম এটা বাড়ি থেকে শেখাতে হবে। এই বাড়ি থেকে শেখাতে হলে মা বাবাকেই তো এটা করতে হবে। তো আমাদের মা বাবারাই তো এটা শেখায় না। এবং রাত্রে যে আমরা তখন ছেলেবেলা আমাদের লেবু ছিঁড়তে দিত না, বলতে না রাত্রে না, কিন্তু অসুস্থ হলে তখন তুমি লেবু ছিঁড়তে পারবে, কিন্তু নইলে তোমার খাওয়ার জন্য রাত্রে ছিঁড়বে না, গাছেরও ঘুম আছে। তো এই যে গাছেরও ঘুম আছে, গাছেরও প্রাণ আছে, এটা যে মা বাবাকেই তো সন্তানকে শেখাতে, স্কুল কলেজে এগুলো শেখাতে হবে। এটা শেখাতে হবে। মানে কি এরকম তাহলে বলতে এত কিছু শেখালে স্কুলে তো বিশাল হয়ে যাবে না। ছোটখাটো করে হলেও, সাপ্তাহিক একটা ঘন্টা করে হলেও, অথবা মাসের শেষেও কোথাও বাগানে নিয়ে গিয়ে, পার্কে নিয়ে গিয়ে ছাত্রদের এগুলো শেখাতে হবে। কারণ এটা তারা খুব আকর্ষণ বোধ করবে। আমাদের গাছ, রাস্তার পাশে গাছ আছে, বড় বড় গাছ, এই আমাদের হাইকোর্টের চারিদিকে যে অসৎ গাছগুলো, 100 বছরের গাছ এগুলো, তো ওই গাছগুলো আছে, কিন্তু ওর গোড়াটা এমনভাবে বাধাই করে দিয়েছে যে ওরা হাঁসফাঁস করে, এবং প্রতি ঝড়ে প্রতি বছর 1-2টা করে পড়তে পড়তে এখন সবে দিন মিলে 8-10টা আছে। তো এগুলো তো আমার অক্ষয় সম্পদ। এটা তো আমি 100 বছর লাগবে এরকম একটা গাছ করতে, এবং সেটা তো বাদ দেবে। বাদ দিলে মাটি খুঁড়ে নয়, মাটিগুলোতে শেকড় কাটবে, উপরে রিং দিয়ে সিমেন্টের বাধাই করে উপর থেকে তুলবে। তো রিংটা উপর থেকে, ওটা তো পয়সা বেশি খরচ হবে, গর্ত করে দেওয়ার দরকার নেই। শ্বাসমূলের সমস্যা হচ্ছে, হ্যাঁ মূলের সমস্যা হচ্ছে, এবং ওইটা করতে গেলে তো পয়সা বেশি লাগবে। পয়সা বাঁচানোর জন্য, পয়সা মারার জন্য এটা করবে না। রমনা পার্কের ওখানে যে বসার জন্য দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে, নিচে সিমেন্ট করে দিয়েছে। অনেকে দেখলাম, আমি জানি না ওই বিষয়টা একটু জানারই দরকার, যে অনেক জায়গায় অনেক আমাদের দেশীয় গাছ, ভালো ফুল, ওষুধি গাছ বাদ দিয়ে ইউক্যালিপটাস লাগানো হয়েছে। না, ইউক্যালিপটাসও তো খারাপ গাছ নয়। আসলে হচ্ছে ইউক্যালিপটাস হচ্ছে ওর মূল শিকড় নিচের দিকে চলে যায়। তো নিচের দিকে গেলে আমাদের সমস্যা নেই। যেমন আমাদের এদিকে উত্তরবঙ্গে সমস্যা আছে, ওখানে পানির লেয়ার কম, উত্তরবঙ্গে বেশি হলে, অল্প স্বল্প হলে কোনো ক্ষতি নেই। ইউক্যালিপটাস আমাদের ভুলভাবে করছে, বিশ্লেষণ করছে। অল্প হলে কোনো ক্ষতি নেই, এবং জমির মাঝখানেও দিচ্ছে, আলের মধ্যে দিচ্ছে। তা আমাদের এখানে তো বর্ষায় তো 6 মাস বৃষ্টির প্রচুর পানি হয়, কোনো অসুবিধা নেই কম হলে, কিন্তু বেশি হলে অসুবিধা আছে। বেশি তো সারা দেশে তো আম গাছ হলে অসুবিধা আছে, সেভাবে আমরা দেখি না। তার মানে হচ্ছে যে আমরা যে মানে পরিমাণ মতো যে গাছ রোপণ করা, লাগানো, সেই বিষয়টা আমরা সেটা নাই, কোনো কিছুই নেই আমাদের। তো কোনো কিছুতেই পরিকল্পনাটা সুষ্ঠু পরিকল্পনা, এটা একজন বৃক্ষবিদকে দিয়ে করাতে হবে। এবং এই যে বৃক্ষের যত্ন বা প্রকৃতির যত্ন নিতে শিখি নাই আমরা, না শিখি নি এটা, কারণ আমাদের শিক্ষাটা নেই। এটা, এই শিক্ষাটা তো একটা একদিনের ব্যাপার নয়। এবং এটা কি মানুষের, আমাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাবে।
এই প্রজন্ম থেকে প্রজন্মে যাওয়ার শিক্ষাটাও দরকার, কারণ এটার জন্য আমাকে 100 বছরের চিন্তা করতে হবে। ঢাকা শহরে কেন আজকে এত ভিড় হয়েছে? 100 বছর আগে যদি চিন্তা করতে, রাস্তাগুলো আরো বড় হওয়া দরকার, 120 ফিট হওয়া দরকার ছিল, এবং 120 ফিট ছিল আরো হয়তো 20 ফিট কমিয়ে দিয়েছে। এটি তো এই এবং ঢাকা শহর থেকে তো গাছ কমছে, গাছ কমছে, কমবেই, পাখিরাও চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাবে, কারণ পাখিদের আবাস নেই। হ্যাঁ, আসলে পাখিরা কিন্তু যে জায়গায় থাকে সেই জায়গাটা ভালোবাসে, এবং আমি দেখি প্রতিদিন সন্ধ্যার সময় আমার মাথার উপর দিয়ে পাখি চলে যাচ্ছে, শালিকরা। ওরা খাবার খেতে গেছিল, কিন্তু ওরা আগার নিজের জায়গায় ফিরে আসছে। ওখানে তো গাছপালা আছে, ওখানে থাকতে পারতো, ওরা থাকবে না, কারণ ওরা নিজস্ব একটা গণ্ডির মধ্যে আবার চলে আসবে। মানুষ যেমন নিরে ফিরে আসে, হ্যাঁ, নিরে ফিরে আসা আসবেই। এবং আমরা বলি যে আকাশ আছে, পাখি উড়ে যাবে, না, যাবে না। সে তার নিরাপত্তা সম্পর্কে খুবই সচেতন। সে কোথায় গেলে, কোন দিকে গেলে কি হবে, সে খুব ভালো জানে। আমরা এই পাখি, গাছ, ফুলের সংকেত নিয়ে মানে খুব নিয়মিত আবার আপনার সঙ্গে বসতে হবে। আজকে আপাতত আমাদের শেষ করতে হচ্ছে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকবেন।